একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম, সেটা গ্রুপে আপনাদের বলবো, আপনাদেরকেও মাথায় রাখি। রোজার মাসে আপনারা কখন পড়তে চান? রাতে তো না, এইটা বাদে বলেন। দেলোয়ার ভাই আর আখতারুজ্জামান ভাই বলেন। তারাবির পরে হলে তো মোটামুটি ভালোই হতো। তারাবির পরে আহ, হবে না, সম্ভব হবে না তারাবির পরে। দেখেন, আপনি কিন্তু রেগুলার পড়বেন না তো। তারাবির পরে আমরা একটা ব্যাচ শুরু করব, যেটা তারাবির পরে এইটা প্রতিদিন হবে, প্রতিদিন 1 থেকে 25 রমজান পর্যন্ত আচ্ছা এই ব্যাচটা চলবে টানা, ঠিক আছে? এই আচ্ছা আচ্ছা এর জন্য তারাবির পরে হবে না, এবং ওইটার টাইম হবে কম, 45 মিনিট, সর্বোচ্চ 45 মিনিট। কারণ তারাবির আচ্ছা। পরে আমরা তো রাতে তারাবি পড়তে পড়তে দেরি হবে, এবার ঘুমাবো, আবার দেখে উঠে ভোর রাত্রে উঠতে হবে, এর জন্য অনেক কি থাকে, প্যারা থাকে। উম, ঠিক। দিনের বেলা বলতে হবে, আসরের পরে অথবা আসরের আগে, কোন সময় চান? রোজার সময় টাইম ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, কাজ বাজ করি তো। হ্যাঁ, সবাই আসলে এটা ঠিক আছে, আমরা সবাই ব্যস্ত থাকবো, আমাদেরও। আপনাদের তো যা থাকে আমাদের আরো বেশি থাকে, ঠিক আছে? ইফতারির হুম। দাওয়াত থাকে প্রতিদিন। আমার তো গতবার অনেক জায়গায় ইফতারি করতে পারি না, এই পড়াইছি দেখে অনেকে রাগ হয়েছে, এই করছে, ইফতারির দাওয়াতে যেতে পারিনি। ইভেন এমন হয়েছে, এক ছাত্র পড়াইছি, মানে তার কনসেপ্ট খতম হয়েছে গতবার, অফলাইনে পড়াইছি তাকে, তার বাসা দিয়ে ইফতারি দাওয়াত দিচ্ছে, তাও যাইতে পারিনি। আমি বলছি যে এই সম্ভব না, রাগ হয়েছে সে, হুজুর আপনি আসবেন না এটা। মাগরিব হচ্ছে 5টা 58 তো হয়। আমরা 6টায় হবে। 6টা না, 6টা না, ইফতার হবে আরো পরে, 6টা 10-এর পরে ইফতার হবে। হুম। বাংলাদেশ ও সময় হো। 6টা 10-এ। আপনাদের ইন্ডিয়াতে এখানে ইন্ডিয়ান নাই কেউ, বাস 6টা 10-এ 15-তে এই টাইমে ইফতার হবে, প্রথম দিকে। হুম। ইফতারের পরে, ইফতারের পরে হবে নাকি? না, ইফতারি পরে তখন এনার্জি থাকবে না। এনার্জি থাকবে না কারো, আপনাদেরও যেমন থাকবে না, আমারও থাকবে না। আমি পড়াইতে পারি চাইলে, ঠিক আছে? আমার হইলো, যখন তারাবি পড়াই তখন ওই যে তারাবি পড়ানো শুরু করলে ওই যে টান দিস কত ঘন্টা গেছে ওইটা কোনো খেয়ালই থাকে না। আলোচনা করলে 2.5 ঘন্টা 3 ঘন্টা আলোচনার পরেও মানে থাকে না। এটা স্বাভাবিক, যে করে তার কষ্ট কম হয়, মনে হয় তার ঘামায় বা কষ্ট হয়, কিন্তু মূলত এই সময়টাই হয় না। কিন্তু আপনাদের মনে হবে যে মাগরিবের পরে কেন যে পড়তে নিছি, এটা মনে হইবে। আপনি সুইটেবল সময় দেন, দেখি আমরা জয়েন করতে পারি আমরা কিনা। যদি 6টায় ধরেন ইফতার, 6টার পরে ইফতার হইলো, তাহলে 10 মিনিট আগে তো আমরা বের অবশ্যই হবো, কারণ আমরা 10 মিনিট আগে দোয়া মোনাজাতের জন্য নিজেরা দোয়া করবো। ইফতারি সামনে নিয়ে কিন্তু দোয়া কবুল হয়। হুম হুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে একদম। যে দোয়া কবুল হবেই হবে, একটা দোয়া হইলেও কবুল হবে। এজন্য ওই সময় আমরা অবশ্যই দোয়া করব সবাই, নিজেদের জন্য সবাই একটা করে প্রতিদিন কমসে কম একটা করে দোয়া করব। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। এই টাইমটা তো হবে না, 10 মিনিট আগে ক্লাস শেষ করতে হবে। তাইলে 6টায় যদি হয়, 5টায় আসর হবে, 5টায় আসরের নামাজ হবে 5টায়। আমরা 5টা থেকে 6টার মধ্যে একটা ক্লাস করতে পারি, 50 মিনিটের মধ্যে, ধরেন 10 মিনিট কমাই দিলাম আমরা এই দিক থেকে। পরবর্তীতে আমরা ওই 10 মিনিটের পরিবর্তে একটা ক্লাস বাড়াই নিব শেষের দিকে, তো এটা একটা করতে পারি। আরেকটা বাড়ানো হচ্ছে আসরের আগে, হ্যাঁ, ওটা 5টার করে আগে। রাখেন, কারণ 3 দিন তো সপ্তাহে। হ্যাঁ, সপ্তাহে 3 দিন। মানে আপনাদের সাথে প্রথম আলোচনা করতেছি, তারপর অন্য একটা ব্যাচের টাইম দিব, সেইটা বলতেছি, আপনারা কি মনে করেন? আসরের তাহলে পর, একটা করা যায় জোহরের পর। জোহরের পর করতে পারবেন? আমি ফ্রি আছি, সমস্যা নেই। চাকরি করি তো আসলে দেখা যায় বাসায় ঢুকবো আপনার মাগরিবের সময়। 4টায় এর করেন, আগে 4টায়। 4টার পরে কিন্তু অফিসিয়াল বিভিন্ন কাজ আপনার কমে যাবে 4টার পরে। 4টা থেকে রোজার মাসে তো বাংলাদেশে তো 3:30 অফিস বন্ধ। এটা তো প্রতি বছর আমরা দেখতেছি দীর্ঘদিন। 3:30টার পরে আর অফিস হয় না, সরকারি অফিস বলেন, বেসরকারি অফিসগুলোও তো আমার জানা মতে 3:30টার পরে আর হয় না রোজার মাসে। 4টায় করবেন, 4টায়, তাহলে বাংলাদেশ সময় হবে 4টা, ইন্ডিয়ান সময় 3:30, অথবা 5টা 10-এ, বা এরকম টাইমে 5টা 10-এ। ওইটাই মানে 5টা 10-এ মানে ভালো হবে, কারণ তখন তো বাসায় থাকবো। অবশ্যই তখন সবাই থাকবে, ইফতারের জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে তো চললেই আসে। আর 2 নম্বরে এই সময় কোরআন পড়া তো সবের কাজ, কোরআন পড়লাম। তাহলে আপনাদেরকে 5টা 10 মানে আসরের পরে, 5টা 10 হোক বা 5টা হোক, আসরের পরে। কি বলেন, এইমাত্র যে আসছে
ইমরান ভাই নাকি? ইমরান ভাই, পাঁচটার রোজার সময় দিতে মাসের কথা বলতেছি, রোজার মাস। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। দিতে ওই যে পারেন রোজার হুজুর, মাসে আসলে কটা থেকে হবে? হুম। রোজার 5টা 10 মাসে থেকে ধরেন 5টা অথবা 5টা 10, আসরের নামাজের উপর নির্ভর করবে। যদি 5টায় শুরু হয় আসর, তাহলে 5টা 10 থেকে ক্লাস শুরু হবে। 5টা 10 থেকে 6টা পর্যন্ত 50 মিনিট বা 45 মিনিটের আমরা নেব। ওই দিক থেকে 10 মিনিট আগে শেষ করব, 10 থেকে 15 মিনিট আগে ইফতারির। চেষ্টা করব জয়েন করার জন্য ইনশাল্লাহ। এরপরে দেখা গেছে একজনের ইফতারির দাওয়াত আছে 5-10 মিনিট আগে, যে হুজুর আমি চলে গেলাম আজকে আজকে আর এই সময় পর্যন্ত মানে এত কিছু করার নাই, তাই না? রেকর্ডিং তো থাকবেই, হ্যাঁ, পরে সব দেখলাম সব ইফতারি। দিকে মেনটেন করা সম্ভব হবে না। হ্যাঁ, সব দিকে রোজার মাসে একটু কষ্ট হয়ে যাবে আপনাদের রোজার কার। মাসে ক্লাসটা কমায় দেন, নাহলে সপ্তাহে 2টা করে দেন। সপ্তাহে 2টা আগে দেখি, 3টা করে শুরু করি, তারপরে দেখি কমন লাগলে কমাবো। কারণ শেষের দিকে হয়তো কমাই দিতে অনেকে বাড়ি চলে যাবে। শেষের দিকে আপনার 25 রোজার পরে আমাদের কোনো ক্লাস হবে না, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা শেষের দিকে 25 রোজা থেকে 25 রোজার শেষ ক্লাস, 26 থেকে 30 হোক আচ্ছা 29 হোক আর কোনো ক্লাস নিব না, কারণ এই সময় সবাই ঈদ নিয়ে ব্যস্ত থাকবেন, বাড়ি যাবেন, কেনাকাটা থাকবে, সবাইরই থাকবে, আমরা কেউ নিব না। আমারও থাকবে, আসলে আমার ওইদিকে মানে আমার বাড়িতে গ্রাম বাড়ি ইফতার করায়, ওইদিকে ইফতারি নিয়ে ব্যস্ত থাকা লাগে, অনেক কি থাকে, সো ওইদিকে সম্ভব না আমারও। এই তো। আপনার দেশের বাড়ি কি ঝালকাঠি হুজুর? হ্যাঁ, আমার দেশের বাড়ি ঝালকাঠি, দাদাবাড়ি দেশের বাড়ি সব ঝালকাঠি। আচ্ছা, আর এখন কোথায় থাকেন? আপনি থাকেন কোথায়? এখনো ঝালকাঠি আছি। এই, আচ্ছা, আচ্ছা, আমি মাদ্রাসায় পড়ছি, সেটাও ঝালকাঠিতেই, ঝালকাঠি রেস কামিল মাদ্রাসা, কায়েদ সাবুজুর রহমতুল্লাহ আলী মাদ্রাসা। আচ্ছা, তাইলে নবম ব্যাচে আপনাদের হচ্ছে 5টা 10 আমরা বা আসরের পরে, এটা ঠিক আপনাদের? ঠিক আছে, আমরা পড়া শুরু করে দিতে দিই। ইনশাল্লাহ। আপনাদের লাস্ট আমি পড়াইছিলাম হচ্ছে, দোয়া পড়ে নি, সবাই একটু তাওবা পড়ে নি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, গত ক্লাসে আপনাদের 6 নম্বর লেকচার শিট থেকে আমরা 6 নম্বর থেকে আলোচনা করছিলাম নাকি 6 নম্বর আগেই করছিলাম? এটাই আলোচনা করেছিলেন।
5 আলোচনা এটা শেষ হয়ে গেছিল, 6 হয়েছিল। হুম, 6 নম্বর। আচ্ছা বলেন তো হরকতের পরিচয় এবং হরকত কয়টি, কি কি? হরকত 3টি। জবর, জের, পেশ। হরকতের মানে সংজ্ঞাটা, যে হরকত কাকে বলে এবং কিভাবে পড়তে হয়, একটা লাইনের মধ্যে সংজ্ঞা ছিল, মনে আছে? ভালো তাড়াতাড়ি করে পড়তে হয়। হুম, হরকত মানে পড়তে হয় কিভাবে, এটা তো উচ্চারণটা হবে তাড়াতাড়ি। হুম, এক জবর, এক জের, এক পেশকে পেশকে হরকত 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 বলে, বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে করতে তাড়াতাড়ি হয়। পড়িতে হয়। তো এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, ঠিক আছে? এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এক জবরের পরিবর্তনে অনেক আছে, দুই জবর আছে, খাড়া জবর আছে। তো এর জন্য বলতে হবে যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, পড়িতে হয়। তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। ওইটা। আচ্ছা, এখান থেকে একজনে পড়েন, এই যে এই শীটটা দেখতেছেন, এখান থেকে আস্তে আস্তে করে ধীরে ধীরে করে সবাই পড়েন। হ্যাঁ পড়েন, ইমরান ভাই বা আখতারুজ্জামান ভাই, যে কেউ একজনে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হরকত দিয়ে পড়বো নাকি এমনি পড়বো? আ ই উ এভাবে পড়বো? যেরকম ইচ্ছা পড়তে পারেন, সমস্যা নেই, জবরজের পেশ দিয়ে পড়তে চাইলেও পড়তে পারেন। আ ই উ, বা বি বু, তা তি তু, সা সি সু, যা জি জু, হা হ্যাঁ, যা জি, হা যা জি জু, 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 যা জি জু। যা যা- যা জি জু, শক্ত হা করে, হি যা হু, জি জু। হ্যাঁ যা জি জু, হ্যাঁ। হা হি হু, হা হ হা হা হা, ধীরে ধীরে বলেন, হা হি হু। হা হি হু, হা হি হু, খ খি খু, দা দি দু, যা জি জু, রা রি রু, রা রি রু। যা জি মুখটাকে জু, নরম করে ফেলবেন, রা রি রু। যা জি জু, হ্যাঁ রাইট। র রি রু, জ জি জু, হ্যাঁ, জ কেন, যা যা। যা যা জি জু, হুম সা সি সু, সা সি সু, স সি সু, দ দ দি দু, ত তি তু, জ জি জু, হুম, এটাও হবে, এটা দালের মতো নরম করতে হবে, মোটা ঠিক আছে। ল রি রু, ল রি রু, জ একদম নরম করে মুখটা। জি জু, জ জি জু, আ ই উ, আ আ ই ই উ, উ, আটা ঠিক ছিল, পরে দুইটা ঠিক হয় নাই। আ ই উ। আ ই ই উ, আ ই উ, গ রি উ, ফা ফি ফু, ক কি কু, কা কি কু, লা লি লু, মা মি মু, না নি নু, ওয়াও উই উ, ওয়াও না, কি হবে? হা ওয়া হবে, ওয়া। ওয়াওটা ওয়া, হচ্ছে পুরা ওয়া হরফের নাম। ওয়া উই উ, ওয়া উই উ, ভু হা ভু হি ভু। হু, উ না, ভু উ ভু। ভু উ থেকে বলতে হবে, উ ভু। উ, ওয়া উই উ, হুম। হা হি হু, আ আ ই উ, হ্যাঁ না, ধাক্কা দিব না। আ ই উ, প্রথমটা ঠিক ছিল। আ ই আ ই উ। উ, হ্যাঁ, ধাক্কা দিলে ওই যে আ জজম ই হয়ে যাবে উ, আরেকটা। আচ্ছা আ ই উ, ইয়া ই উ, ইয়া ই ইউ, ইয়া পেশ ইউ ইউ। ইউ,
আলী ইয়া ইউল ই বলি না, ইউ আলী ইউল অনেক জায়গায় বলি, আলী ইউল। আলিউল আজিম। হ্যাঁ আলী, ও হলো আলী ইউল আজিম। জি আরেকজন পড়েন, মাশাআল্লাহ ভালো হয়েছে। আ ই উ, বা বি বু, তা তি তু, সা সে সু, যা জি জু, হা হি হো, হ হি হো, দা দি দু, যা জি জু, র রি রু, রি না, রি রি। রি হ্যাঁ রি চিকন বলি। রু, যা জি জু, সা সি সু, শা শি শু, স সি সু, দ দি দু, ডি না, কি হবে? ওই ওই দি ওই, মোটা, ওই। দি দি দ দু, উই ও, দেখেন যেই হরফগুলো মোটা হবে সেইগুলোর জিহ্বার যে আগাটা আছে এটা ঘুরে তালুতে গিয়ে লাগবে, গোড়া তো লাগবেই। দি এরপর জিহ্বাটা ঘুরে, মানে জিহ্বাটা থাকবে না, আলগা থাকবে না, অনেক খোলা থাকবে না। যখন আপনি খোলা থাকবেন নিচের দিকে চলে আসবেন তখনই ওটা ফাঁক থেকে ওটা হয়ে যাবে, এটা লাগে দেখেন। ব ব এরকম উঠে যাবে, ব বি বু, ব বি বু। দ দি দু, হ্যাঁ ব বি বু, ব বি দ বু। দি দু, জি। ত তি তু, হ্যাঁ তুই তুই, যেটা হচ্ছে তুই তুই তি তুই। তি তি তু, জ জি জু, আ ই উ, তারপর নিচের ইয়াতে একটু উঠাতে হবে। হ্যাঁ পড়েন। গ গি গু, পা পি ফু, ক কি কু, লা লি লু, সরি, কা কি কু, লা লি লু, মা নি মু, না নি নু, ওয়া উই উ, ভু ওয়া হা উই ভু। উ, ওয়া উই উ, হা হি হু, আ ই উ, ইয়া ই ইউ, হুম। জি বলেন। হ্যাঁ স্পেল করে উপরে দেলার উঠাই। ভাই বলেন, আমি পেজ দিয়ে দিতেছি, বলেন। মানে পড়া বলবেন নাকি বলবেন কিছু? হ্যাঁ হ্যাঁ, পড়া পড়া। আ ই উ, বা বি বু, তা তি তু, সা সি সু, জা জি জু, জাজিজু হা হবে না, হি কি হু, হবে? জাজিজু, জাজিজু, শক্ত করে, জাজিজু, জা জি জাজিজু, জু, জাজিজু, হা হি জাজিজু। হু, হ্যাঁ হ খি হু, জাজিজু, তারপরে হা হি হু, হা হি হু, হা হি হু, হা হি হু, হ হা খি হি হু। খু, ঠিক আছে দেখেন, হা হি হু হইল না, যতই আপনি বলেন যে এটা আপনি হা বলছেন। হা হি হু, দেখেন এই যে দুইজন বলছে তারা কি বলছে? হা হি হু। হা হি হু, হাটা যে একটুখানি খ ধরা ধরছিল, বাকি দুইটা সাইডে গেছে। হা হি হু। হা হা হি হু, প্রথমটা একটু ধরছে, পরে দুইটা সাইডে গেছে। হি
হা হি 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 হু হি দেখেন আমি কিভাবে নেই হি হি কম্পিউটারে শোনা যায় কি না বলতে পারি না, কম্পিউটার মাইক্রোফোন তো দূরে, তো শুনতে পারতেছেন না, একটা ফিস ফিস আওয়াজ যায়। হি 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 হু। হা হি হু ঠিক করতে হবে ভাই, ঠিক করতে হবে, কষ্ট হবে, গলা শুকায় যায়। আমি আপনাদের জি জি পড়াই না, আমারও তো গলা শুকায় জি। বেশি। তেলাওয়াতের সময় আর শুকাবে না, একবার ঠিক হয়ে গেলে আর শুকাবে না। আমরা যখন 10 পারা তেলাওয়াত করলেও একবারও জিহ্বা শুকায় না, কিন্তু এখন আপনাদের পড়াইতেছি না, জিহ্বা আমাদের শুকায় যায়, কারণ হরফ উচ্চারণে কষ্ট হবেই, স্বাভাবিক। তারপরে হ হি হু দা দি দু জা জি জু রাযিযু র রি রু রাযিযু র রি রু জা জি জু সা সি সু সা শি সু শাশিশু। আচ্ছা তারপর চিহ্ন, সা সি সু সদ সদ স রয়েছে। সি সু সদ, এটা সা সি সু দা দি দু হ্যাঁ দ দি দু, দাদি দু হবে কেন, দ দি দু। দ দি দু লিডু ত তি তু উই জ জি জু আ ই উন গ গে গু ফা ফি ফু কা কি কু হুম, কফ কি হবে, কফ ক ক এই কি কু ও। ক কা কি কু লা লি লু মা মি মু না নি নু আ উই আ উই হ্যাঁ উ ওয়াও ওয়াও না, ওয়া উই ভু, ওয়া উই ভু, ওয়া উই উ ওয়া ওয়া উই উই ইউ ভু। ওয়া ই উ না ই কেন, উই উই, ইংলিশে উইটা ঠোঁট গোল করে, উই উই ওয়া উই ভু ভু। উ বা পেশ বু, বড় সকারে বু, ভু, ঠোঁট গোল করে বলবো উ, বয় রস্যকারে উ, বয় রস্যকারে উ, এরকম প্র্যাকটিস করবো দেখবেন হয়ে যাবে, ঠিক আছে। বয় রস্যকারে উ। হা হি হু আ ই উ ইয়া উই উ ইয়া ই ইউ, ইয়া ইয়া ই ই ইউ ইউ ইয়া ই ইউ। জি মাশাআল্লাহ। আচ্ছা আর কেউ পড়া শোনাবেন? তো আমি একটু ট্রাই করছি স্যার। অবশ্যই মানে করতে হয়, ভুল গেলেও পড়তে হবে, এরপরে ঠিক হবে। আ ই উ বা বি বু তা তি তু সা সি হ্যাঁ সু সা জিব্বার আগা থেকে, সা সি সু, সা সা সি সি সু সা সি সু, সা সি সু। জা জি জু হা হি হু খা খি খু হ্যাঁ খ খি খু, দা খ কি খি বলছে খু। খ খি খু হুম, দা দি দু জা জি জু এটা জাল না, রা জাল জাল নরম করে, রা রি জু। জা জি হ্যাঁ জু জিব্বার আগা থেকে, রা রি রা রু, রা রি রি রু রু। হ্যাঁ জা জি না জু জিব্বার আগা থেকে, জিব্বার আগা থেকে। জা জি জু স সি সু সা সি সু ছ দি দু হ্যাঁ কি পড়তেছেন বুঝি না আপনি, ঝা পড়ছেন এতক্ষণ, ঝা সিনজা সা
সিন জবর সা তো ঠিক আছে, তাহলে ঝা পড়ছে না এখানে, ঝাটা শব্দ আসবে জাজিজু, তারপরে সাটা হবে স না, সাটা হবে সা, সা সি সু, সা ছয় আকারে সা সা সি। সা সি সু হ্যাঁ, আকার দিয়ে পড়বেন একদম, সা সি সু চিকন করে। সা সি সু না, সা সি সু, স সি সু হয় কেন, সা সি সু, সা সি সু। সা সি সু তো জবর দা দি দু হ্যাঁ, সাসির, সাসিসুর পরে কি, সিনের পরে সোয়াত শিন, সিনের পরে শিন, সিন তিন নুক্তাওয়ালা শিন, সিনের মতন তিন নুক্তাওয়ালা শিন, সিন তালে বর্ষার মতন উচ্চারণ হবে, শা শি শু, সা সি সু শা শি শু, শা শি সা সি সু শু, শা শি শু, শা সু শি, সা সি সু শা শি শু, সা সি সু শা শি শু, শা শি শু, সা সি সু দা দি দু সা সি সু না এটা কি শিন দা দি পড়তেছেন, আমি বুঝি না আপনার উচ্চারণ, একটু একটু বললে বলে পারেন, শা শি শু এটা তো শিন হবে, এটা সা হবে না। সিনটা বলে এবার সোয়াতের হচ্ছে এটা সোয়াটটা আবার স সি সু হবে, ঠিক আছে, কিন্তু শিনটা আগে উচ্চারণ করেন, শা শি শু, শা সা সি সু শু, শা শি শু, সা সি সু সা সি সু দা দি দু তা জি জু চা জি জু আ জি ই জু, উ জি জু, জি জু, গা গি গু জটা পড়েন আগে, জি জু, জি জু। গ গি গু হ্যাঁ, গ গি গু গইন পড়েন, জ পড়ছেন, গ তোয়া, জ, ত, জটা পড়েন ত আগে, জর উচ্চারণটা হয় নাই। তয় উচ্চারণটা তা তয় যাবার তা তারপর তয় যে তি তয় পেশ তু তা তি তু তারপরে যা জি জু এই যে এটা জজি হবে না, এটা হবে নরম করে, ল উই লু, ল উই ওয়া লু। জি উ আ ই উ গ গি গু ফা ফি ফু ক কি কু কা কি কু লা লি লু মা মি মু না নি নু ওয়া ই উ ওয়া উই, ওয়া উই উু, ওয়া ই ওয়াজের ই উই, ডাব্লু উই ই, উই, ওয়া হুই উই উু, ওয়া হুই উ হা হি হু আ ই উ ইয়া ইউ উ ইয়া ই ইউ। ই ইউ ঠিক আছে, আমরা পরে যাই। আচ্ছা, এরপরে যে এগুলো আছে এগুলো আমি পড়াইছিলাম গতকালকে ক্লাসে, আপনারা ছিলেন কিনা, অনেকে, সবাই তো ছিলেন। এগুলো মোটামুটি বুঝতে পারছেন না, তফাৎগুলো আমাদেরকে তফাৎগুলো পড়তে হবে, অলরেডি তো আমরা তফাৎ ওখান থেকে পড়ে আসছি, এজন্য এটা আবার পড়ানোর দরকার নাই। হুম তবে এটা বুঝতে পারছেন যে তফাৎগুলো মোটা চিকন এরকম যে মোটা যেগুলো আছে এগুলোকে এভাবে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এগুলো ওইগুলোই এই যে তফাৎগুলো করে পড়লেই হবে। আমরা পরবর্তী লেকচারে যাব, লেকচার নাম্বার 7।
মাখরাজ। মাখরাজ, এই যে বিষয়টা আছে মাখরাজ, খরজা, খরজ অর্থ হচ্ছে বের হওয়া, ঠিক আছে। আরবিতে খরজা শব্দের অর্থ হচ্ছে বের হওয়া, আমরা যে বের হই এটা হচ্ছে খরাজ। এখন যে স্থান থেকে বের হয়, মানে যে স্থানটা থেকে বের হয় সেইটাকে বলে মাখরজ। হ্যাঁ, যে স্থান। এখন তাহলে কি বলতে পারি আমরা, ধরেন একটা গেট বা একটা দরজা সেখান থেকে বের হয়, সেইটাকে কি বলে? মাখরজ বলে, সেইটাকে মাখরজ বলে, সেইটাকে মাখরজ বলে। এখন এই যে মাখরাজটা, এখন এটা আমরা সাধারণত আমরা যে বের হয় সেটাকে বুঝাই না, এটাকে হরফকে বুঝায়। মাখরাজ বললে বুঝায় যে হরফের যে একটা উচ্চারণ বের হয়, হরফ যে একটা স্থান থেকে বের হয় সেই স্থানকে মাখরজ বলে, ঠিক আছে, সেই স্থানকে মাখরজ বলে। এখন এটা একটু বিস্তারিত বুঝতে হবে। সেটা হচ্ছে যে ধরেন একটা দরজা আছে, এখন একটা বা 5টা বা 10টা দরজা আছে, হ্যাঁ ধরলেন একটা এরিয়া যে 10টা দরজা আছে। এই যে 10টা দরজা আছে, এই 10টা দরজার ভিতরে ধরেন একটা ঘর, এর মধ্যে মানুষ আছে 20 জন বা 30 জন, এরকম মানুষ আছে। এখন 30 জন মানুষ বের হইতে বলা হয়েছে 10টা দরজা থেকে। কোন কোন দরজা থেকে সে কি করবে, একজন বের হয়ে যাবে, কোন দরজা থেকে 2 জন বের হয়ে যাবে, কোন কোন দরজা থেকে 3 জন বের হয়ে যাবে। এইটা এটা বুঝতে হবে যে 3 জন বের হয়ে যাবে। এখন একই দরজা, এটা দিয়ে 3 জন বের হয়েছে, ধরেন একটা দরজা। এখন কেউ কি একদম সমান মাপ ধরে বের হবে? স্বাভাবিকভাবে যে না বললে নির্দেশনা, সে এক এক জায়গা থেকে বের, কেউ হবে এই সাইড থেকে একটু চাপাইয়া, কেউ এই সাইড থেকে, বা কেউ মাঝখান থেকে। মাখরজ হচ্ছে বের হওয়ার স্থান। কি বের হওয়ার স্থান? হরফের যে উচ্চারণটা আছে, প্রোনাউন্সিয়েশনটা আছে, এই যে এতক্ষণ যে আমরা বাজলাম হরফের উচ্চারণ নিয়ে, হ্যাঁ দেলার ভাই যে এই যে উচ্চারণগুলো আমরা করতে সমস্যা হয়েছিল, এই যে বিষয়গুলো, এই হরফের প্রোনাউন্সিয়েশন যে এতদিন পড়ছি, এইটা কোথায় থেকে বের হয় এটা যদি জানি তাহলে আমার উচ্চারণটা কি হবে, সহজ হয়ে যাবে। তো উচ্চারণ বের হওয়ার স্থানকে মাখরজ বলতেছে। এবার এই মাখরাজটা হচ্ছে 17টা দরজা, 17টা স্থান। প্রথমত ধরেন 5টা, প্রথমত 5টা, ধরেন একটা রুমে 5টা দরজা, 5টা দরজা দিয়ে বের হইলো, এরপরে আবার 17টা দরজা, একের পর এক দরজা, ঠিক আছে, 17টা দরজা। এখন আপনি যখন একটা রুম থেকে 5টা দরজা বের হইতেছেন, এরকম 5টা অঙ্গ ধরবেন। 1 নম্বর হচ্ছে হালক, এটাকে বলে কণ্ঠনালী, কণ্ঠনালী, ঠিক আছে, এইখান থেকে শুরু এখান থেকে শেষ, কণ্ঠনালী। লিসান, জিহ্বা, ঠিক আছে, 2টা গেল। শাফাতান, 2 ঠোঁট, এই ঠোঁট এই ঠোঁট, 2 ঠোঁট, শাফাতান। জিয়াউফ, মুখের খালি জায়গা, হা। খাইশুম, নাকের ছিদ্র। আমরা অনেক সময় পড়ার সময় বলি فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। এই যে রয় ফামাই, এখন একটু নাকের মধ্যে নিয়ে পড়তেছি না, এইটাকে বলে নাকের বারান্দা, বাসি যা বলেন, এইটাকে আরবি হচ্ছে খাইশুম। তাহলে এই 5টা বিষয়, এই যে আমরা টানি, وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى। এই যে টানতেছে, এটা তখন কি করতেছে দেখছেন, হা হয়ে যাচ্ছে। وَلَا الضَّالِّينَ, এই যে হা হয়ে যাচ্ছে, এইটা জিয়াউফ, মুখের খালি জায়গা। এই 5টা ধরেন প্রধান দরজা। এখন যত পড়া হবে তো এই 5টা স্থান না লাগাইয়া কেউ পড়তে পারে না। এবার এই 5টা স্থান আবার ভাগ হয়ে যাবে 17টা জায়গায়, 17টা দরজায় ভাগ হবে। কেমন? জিহ্বাটা ধরেন, এই জিহ্বাটা যখন হবে, সব হরফ তো জিহ্বার এক জায়গা দিয়ে হবে না, কোনোটা হবে জিহ্বাটার গোড়া থেকে, জিহ্বাটা তো এরকম থাকে গোড়া থেকে, কোনোটা হবে মাঝখান থেকে, কোনোটা হবে শেষ থেকে, আবার কোনোটা হবে এই গোড়ার থেকে একটু আগাইয়া, মাঝখানে আসবে না, এরপরে এই গোড়াতে আরেকটু আগাইয়া, কোনোটা হবে এই মাঝখান সেটা থেকে একটু আগাইয়া, কোনোটাই আগায় হবে, আগার কিনারায় হবে। এই তো গেল জিহ্বাটা ভাগ করলাম। এবার জিহ্বা কখনো উপরের দাঁতের সাথে আসবে, কখনো নিচের দাঁতের সাথে আসবে, কখনো ডান দিকে চলে আসবে, কখনো পিছন দিকে চলে আসবে। এই যে বহুদিক হইতেছে জিহ্বাটা, একটা একটা দরজা
আরো কয়েকটা দিক লাগতেছে, এভাবে লাইগে 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 10টা হয়ে যাচ্ছে। তাহলে এক লিসান 5 স্থানের এক স্থান কয়টা হইতেছে? 10টা স্থান হয়ে যাচ্ছে, ঠিক আছে, 10টা। তাহলে একবারে কয়টা পাইতেছি? 10টা। এবার এই 10টা মিলাইয়া এই 10টা দরজা দিয়া 18 জন মানুষ, মানে 18টা হরফ বের হইতেছে। কয়টা হরফ? তাহলে প্রথমত 5 অঙ্গের পাইলাম একটা লিসান জিব্বা, সেইটা দিয়া পাইলাম কয়টা? জটিল লাগতেছে নাকি বললেন? সেটা থেকে হচ্ছে 10টা পাইতেছি স্থান অনুযায়ী। এবার এইটা দিয়া হরফ হচ্ছে 18টা। তাহলে 29টা হরফের থেকে জিব্বা দিয়েই বের হইতেছে কয়টা? 18টা। ওই যে আমি পড়ার সময় আপনাকে বলি যে হবে, রাল হবে জিব্বার আগা থেকে, রাল, র, জিব্বার আগা, এই দুই দাঁতের আগা, এটা বলতেছি না? আবার যার সময় বলতেছি না, জিব্বার আগার নিচের দুই দাঁতের আগার সঙ্গে, যা, সিন। এই যে জিব্বার আগাটা ঠিকই আছে, ও কিন্তু উপরে উঠে 3টা হরফ হইছে, নিচে উঠে আবার 3টা হরফ হইছে। এই যে বিষয়টা হইছে, এর মাধ্যমে কি হলো? 6টা হরফ হয়ে গেল 2টা মাখরাজ থেকে। এই হলো বিষয়। এবার এটা দিয়ে যেহেতু বলছি, এটা দিয়ে খেয়াল করেন, 3টা হরফ একই মাখরাজ থেকে হইতেছে। আমরা কিন্তু 29টা মাখরাজ পড়ছি, আপনাদেরকে 17টা পড়াইতেছি, মানে 29টাকে আরো 17টার মধ্যে নিয়ে আসা হয়। এই 3টা থেকে একই জায়গা থেকে হয়, এখান থেকে হয়, ঠিক আছে, দোয়া দাল সা, কিন্তু একই জায়গা থেকে হয় না, একটু তফাৎ হয়। দোয়া তখন জিহ্বাটা ভিতরের দিকে থাকে, ল ভিতর দিক থেকে একটু মোটা, ওই মাঝখানের দিকে চলে আসে দাঁতের। লাল জিহ্বাটা একটা আগার দিকে চলে আসে, এখন আর মাঝখানে যায় না। ফা তখন জিহ্বাটা একদম বের হয়ে আসে দাঁত থেকে, এরকম সামনের দিকে বের হয়ে আসে। দেখেন একই দাঁতের আগাই বলছি, কিন্তু একটু এদিকে এদিকে এদিকে, ওই রকম। ওই দরজার বললাম না 3টা ভাগ, এরকম প্রতিটা যেটা একের অধিক হরফ, সে ভিন্ন ভিন্ন জায়গা, একই জায়গা থেকে একটু ভিন্ন ভিন্ন জায়গা থেকে হয়। তাহলে লিসান থেকে আমরা পেলাম 10টা। এবার আসি, তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, মানে হালকি। প্রথম নাম্বার তো হালক, বা এটা আলাদা ফেলাইছে হালক। কণ্ঠনালীতে 3টা পাইলাম, এখান থেকে হামজা হা, এ থেকে আইন হা, এ থেকে গইন হ, তাহলে শুরু, মধ্যখান, শেষ। এবার লিসান থেকে পাইলাম 3টা, এখানে 6টা হরফ, আর এখানে 10টা। লিসান থেকে কয়টা পাইছি? 10টা মাখরাজ, 18টা হরফ। তাহলে 10 আর 18 আর 6 কত হয়? 24টা। 2টা মাখরাজই 24টা হয়ে গেল। এরপরে আবার পাই কোথায়? এরপরে পাই হচ্ছে 2 ঠোঁট। এই 2 ঠোঁট এই 2 দাঁতের সাথে লাগাই একটা হয়, কি হয়? ফা। তাহলে একটা মাখরাজ, একটা হরফ। এবার 2 ঠোঁট দিয়া, 2 ঠোঁট চ্যাপ্টা হয়ে হয় বা, ভিতরের দিক থেকে মিম হয় মা, চ্যাপ্টা হয়ে সামনের দিকে গোল হয়ে হয় ওয়াও। তাহলে 3টা হরফ এক মাখরাজ। তাহলে আমরা এদিক থেকে পাইলাম আরো 2টা মাখরাজ 2 ঠোঁট দিয়া, হরফ পাইলাম হচ্ছে 4টা। তাহলে এই 24 আর 4 কত? 28টা। এরপরে আসি মুখের খালি জায়গা, আ। এখান থেকে 2 রকম হয়, একটা হচ্ছে যত ধরনের টান আছে সেটা আ করে করতে হয়, হ্যাঁ, মাদ। মাদ হয় সব আ থেকে। আর আলিফ ও মাদের অন্তর্ভুক্ত, আপনাদের এটা অলরেডি পড়াইছে। আলিফের মাখরাজ মনে আছে কিনা, কয়টা তফাতের মধ্যে মাখরাজ পড়াইছিলাম, যে মুখের খালি জায়গা থেকে আলিফ হয়। আলিফ হচ্ছে শুধু টানের কাজে আসে, এর জন্য ওর মাখরাজ ওইখানে আ, 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 আ। তো এই যে এখান থেকে আলিফ পাইলাম, তাহলে 29টা হরফ মাখরাজ পাই গেছি। আর মাদ যত আছে, টান আছে, সব আ করে টানতে হবে। মাখরাজ মানে হচ্ছে কি, উচ্চারণের স্থল, হরফ এবং অন্যান্য যত উচ্চারণ হয়। এরপর গুন্না, গুন্না করে ধরে রাখি, গুন্না, আম্মা, আন্না, ফামাইয়ামেল, যত গুন্না আছে সব হয় নাকের বাসি থেকে, হাইসুম। গুন্নার কোনো হরফ নাই, যত গুন্না আছে সবগুলো। এই হচ্ছে 5টা, এই দিকে পাইলাম 17টা, 17টা দিয়ে 29টা হরফ, ঠিক আছে। এইবার এই বিষয়গুলো আমরা এখান থেকে পড়বো, এটা নিয়ে আর খুব বেশি আলোচনা আর করবো না, যেহেতু অনেক হরফ নিয়ে পড়ছি। লেকচার নাম্বার 7, এইটাকে খুব সুন্দর করে আপনারা কমপ্লিট করবেন, পড়বেন এবং পড়া দিবেন। এটা আপনার খুব মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাখরাজুল হরফ, হরফের উৎপত্তি স্থল, বের হওয়ার স্থল, এগুলো প্রতিটা মুখস্থ করবেন। এক, এইটা মাখরাজ অর্থ কি? মাখরাজ কি শব্দ? উর্দু না ফার্সি শব্দ না বাংলা? অনেকে আমরা বলি মাখরাজ, এটা বলবো না, সুন্দর করে বলবে মাখরজ, আরবি শব্দ। মাখরজ কি শব্দ? আরবি শব্দ। মাখরজ অর্থ কি? উচ্চারণ বের হওয়ার স্থান, ঠিক আছে, উচ্চারণ। কখনো আমরা এই কথা বলবো না, কোথাও দিয়ে শিখলেও
যে হরফ উচ্চারণ, আপনি মাত তো হরফ না, গুন্না তো হরফ না, তাহলে এটা বলবো কি আমরা উচ্চারণ, বের হওয়ার স্থান। যত ধরনের উচ্চারণ হয় আমরা বাংলায় কথা বলি তাও মাখরাজ থেকে হয়। এরপরে এইটার সংজ্ঞা, ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞা। এই যে 3 নাম্বার, এটা হচ্ছে সংজ্ঞা। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। খুব সহজ, কিন্তু কয়েকবার একটু পড়ে নিই আমরা এখনই। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এটা কয়েকবার পড়ে নিই, অর্থটাও এরকম কিন্তু। উচ্চারণ বের হওয়ার স্থান, মাখরাজ অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান। মাখরাজের সংজ্ঞাটা কি আবার একটু দেখেন তো, পড়েন, বলতে পারেন কেউ? উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। বুঝতেছেন তো? মানে উচ্চারণের স্থানটা বলতে কি, আমরা এই যে জি। বা বলি, বা বা, এটার স্থানটা এখানে, এটা কি জি, মাখরাজ বলে? এটা বায়ের মাখরাজ, বায়ের দরজা, ঠিক আছে, এরকম বলতে পারি। বায়ের দরজা এখান থেকেই বের হয়, এর আরেক জায়গা নিলে আর হবে না। এরপর দেখেন পরের লাইন যেটা আছে, এটা মুখস্থর দরকার নেই, শুধু দেখেন যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় ওই হরফকে, ওই ওই স্থানকে ওই হরফের মাখরাজ বলে। এইমাত্র যে আমি কথাটা বলছি যে বায়ের মাখরাজ এটা, মানে বা হয় এইখান থেকে উচ্চারণ, তাহলে বায়ের মাখরাজ এইটা, এটাকে বায়ের মাখরাজ বলা হবে। সব জায়গা কিন্তু বায়ের মাখরাজ না। হ্যাঁ, এরকম অন্যান্য হরফ যেটা হলকের এখান থেকে হয়, ওটা হবে হলকের। এরপরে আসেন, মাখরাজ প্রধানত 5 প্রকার। এটা আপনারা অনেকে এখন পর্যন্ত শুনেও না বা ইও না, এটা ভালো করে মনে রাখবেন। মাখরাজ প্রধানত 5 প্রকার। কোন অনুযায়ী 5 প্রকার? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মাখরাজ কত প্রকার, তাহলে আপনি বলবেন 17 প্রকার। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আহ, উৎপত্তির যে স্থান আছে, উৎপত্তির যে স্থান, ঠিক আছে, মানে উৎপত্তির যে অংশ দিয়া বা মুখের যে অঙ্গ হিসাবে সেইগুলো বলো, মুখের অংশ হিসাবে যে মুখের যে অঙ্গ আছে সেই অনুসারে বলো, তখন আপনি বলবে 5। অথবা মাখরাজ প্রধানত কয় প্রকার, তাইলে 5 প্রকার। তাহলে মাখরাজ প্রধানত, প্রধানত 5 প্রকার, এটা মনে রাখতে হবে। প্রধানত 5 প্রকার কোন অনুযায়ী? প্রধানত উৎপত্তির স্থান অনুযায়ী, প্রধানত উৎপত্তির স্থান হিসাবে। আরবি হরফ 29টি, এটা আমরা অলরেডি পড়ছি। মাখরাজ সর্বমোট 17টি। এই 17টি, হ্যাঁ এই 17টি মাখরাজ মুখের প্রধান 5টি অঙ্গের, অঙ্গ কথা বলা হয়েছে কিন্তু, ঠিক আছে, অঙ্গ 5টি অঙ্গের সাথে জড়িত থাকে। যেমন 1 নাম্বার, এই যে আমরা এতক্ষণ যে বলছিলাম হালকি, হলক, কণ্ঠনালী। হালকুন শব্দ অর্থ কি? কণ্ঠনালী। মাখরাজ কয়টা? 3টা। হরফ কয়টা? 6টা। 2 করে গুণ দেবেন, 3 দুগুণে 6। লিসানি, জিব্বা, ইয়াফ ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, জিব্বার জড়তা দূর করে দাও। এই যে জিব্বা, লিসানি, কয়টা হরফ মাখরাজ? 10টা। এটা কিন্তু হরফ না, মাখরাজ। হরফ কয়টা? 18টা। হরফ কয়টা? 18টা। শাফাতান, 2 ঠোঁট, মাখরাজ হচ্ছে 2টা। হরফ কয়টা? 4টা। হরফ কয়টা? 4টা। এই হচ্ছে 28। জাউফে, একটি মাখরাজ, হরফ হচ্ছে একটি, মাদ সকল মাদ পড়তে হয়। সকল মাদ কি এখান থেকে পড়তে হয়, টেনে পড়তে হয়। খাইসুমে, খাইসুম মানে হচ্ছে নাকের ছিদ্র বা নাকের বাসি। নাকের ছিদ্র মূল অর্থ হচ্ছে নাকের ছিদ্র, তবে এটা আমরা বাসি বলি, কারণ এই ছিদ্র দিয়ে তো আমরা কিছু ঢুকাবো না, মানে আমরা তো উচ্চারণকে নিব, এর জন্য বাসি বলি, বাসি। এর মাখরাজ হচ্ছে একটি, এর কাজ হচ্ছে মাখরাজটা কি? গুণনা করা। এই নির্দিষ্ট 5টি অঙ্গকে তাজবিদের পরিভাষায় আরবিতে মানাতিক, মানাতিক হচ্ছে অংশ, অঙ্গ। খামসা, খামসাতুন শব্দের অর্থ হচ্ছে আরবি, মানে খামসাতুন আরবি, যার শব্দ হচ্ছে 5, যার শব্দ কি 5। মানাতিকে খমসা, মানাতিকে বাংলা উচ্চারণ দিয়ে দেওয়া আছে, মানাতিকে খমসা, মানাতিকে খমসা, খমসা, মানাতিকে খমসা বলে। বলেন তো একটু, কেউ বুঝতে পারছেন? কোন সমস্যা আছে আপনাদের? আমরা যতটুকু পড়ছি এতটুকু বুঝতে পারছি? আসছে মোটামুটি। জি, মোটামুটি।
জি, সমস্যা থাকলে বলবেন, কোনো সমস্যা নাই। মাখরাজ তো আসলে দীর্ঘদিন মাখরাজটা অনেকই এই। এরপরে আসি আমরা এই 5টা অঙ্গ একটু আরবি সহ যেগুলো দেওয়া আছে। কণ্ঠনালী, কণ্ঠনালী, ঠিক আছে, কণ্ঠনালী যেখান থেকে আমরা কথা বলি, এটার আরবি শব্দ কি? হালকুন। আরবি শব্দ হালক। কণ্ঠনালী কি? হালক। এই কণ্ঠনালী, কণ্ঠনালী হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে কণ্ঠনালী। তাহলে এটা 3টা ভাগ। এই বুকের দিকে এতদিন আমি বলছি, বারবার দেখাইছি, মনে রাখবেন, এইটা এইখান থেকে শুরু হয়, এটা হচ্ছে শুরু, এটা কি শুরু। এবারে মাঝখান, এর হচ্ছে এই শেষ। এই শেষের সাথে দেখেন তালু সংযুক্ত আছে কিন্তু, এরপরে তালু। এর জন্য যে গইন খাওয়ার সময় একটু ঘষা খায়, এখানে কফের সময় একটু ঘষা খায়। লিসানি জিব্বা, লিসান অর্থ কি? লিসানুন শব্দের অর্থ কি? জিব্বা, জিব্বা, জিব্বা। এই টোটাল জিব্বাকে লিসান বলে। এখানে ভাগ দেখাইছি আমি যে ভাগটা, ওইটাই যে শুরু মধ্যখান। ঠোঁট শাফাতান, ঠোঁট কি? শাফাতান, 2 ঠোঁটকে শাফাতান বলে। তারপর হচ্ছে মুখের খালি জায়গা, জিয়াউফ। এই যে মুখের একদম খালি জায়গা, কোনো জায়গায় বাঁধবে না, টান দিতে হয়, আর আলিফ। নাকের ছিদ্র বা নাকের বাসি, খাইসুম। এই 5টা অঙ্গ দেখে দেখে মুখস্থ করতে পারেন। আসেন মূল মাখরাজ চলে আসি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ, জিব্বাকে ভাঙ্গে ভাঙ্গে আমরা এখানে সব 17টা বানাই ফেলাইছি, ঠিক আছে। তাহলে তাহলে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আপনারা কি করবেন, নাম্বার আপনাদের মুখস্থ না থাকলে সমস্যা নাই, যে 1 নাম্বার মাখরাজ, কোনো ঝামেলা নাই। আপনি এই অংশটা ঠুকুস্থ করবেন, সাথে এই 2টা হরফ সহ। এটা ভাই লাগবেই। আপনি যদি বলেন যে হুজুর আমার বয়স হয়েছে 30 বছর 40 বছর, আপনি কি বলেন, এই বয়সে মুখস্থ কেমনে করব? এই বয়সেই সাহাবীরা কোরআন মুখস্থ করে ফেলাইছে। কাতেবে ওহী যারা ছিল, কাতেবে ওহী মানে যারা কোরআন লিখতো, বা যারা কোরআন মুখস্থ করতো, যারা কোরআন নিয়েই শুধু কাজ করতো, অন্যান্য হাদিস টাদিস লিখতো না, তো তাদের বয়স কি ছোট ছিল? আমাদের মতন 7 বছর 10 বছর হিফজ পড়ে নাই, তারা কিন্তু আপনাদের বয়সে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? আপনি যে সুতা দিতেছেন যে আপনার বয়স হইছে হুজুর, ব্যস্ততা আছি, কিয়ামতের দিন টিকবে না। এই ব্যস্ততা কিন্তু টিকবে না। আপনি কি, আমরা আমরা যেরকম বুঝি, আমরা ইসলামকে বুঝি যে হুজুর হইয়া শুধুমাত্র মসজিদে পড়ে থাকা ইসলাম, সেটা না কিন্তু। মাদ্রাসায় পড়ে থাকা ইসলাম সেটা না। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে ইসলাম পালন করছে ওইটা ইসলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত ধনী ছিল, তার উপাধি কি? অনেকগুলো উপাধির মধ্যে একটা হচ্ছে উসমান গানি, একটা হচ্ছে জিন নূরাইন বলা হয়, মানে 2 নূরের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যা সে বিয়ে করছে, একসাথে না। একসাথে 2 বোন বিয়ে করা, মানে এক রক্তের 2 বোনকে বিয়ে করা। এক রক্ত বলতে আবার না আলাই ফেলাবেন চাস্ত 2 বোন না, এরকম না। এক রক্ত মানে আপন 2 বোন, বা একই রক্ত, আপন খালা বোন, এরকম বিয়ে করা জায়েজ নেই, এটা হারাম। একই সাথে তো একসাথে 2 বোন বিয়ে করে নাই, একজন অফাত গ্রহণ করার পরে আরেকজন বিয়ে করছে, মানে একজন মৃত্যুবরণ করছে এর পরে আরেকজন বিয়ে করছে। তাই জামাই কেমন হইলে তার সাথে এক শ্বশুর 2 মেয়ে বিয়ে দেয়, বুঝতে হবে কেমন জামাই ছিল। তারে বলা হয় যে ফেরেশতারা তারা দেখে লজ্জা পাইতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা লজ্জা দেখা ফেরেশতারা লজ্জা পাইতো, এত লজ্জাশীল ছিল। তো তিনি হচ্ছে গানি ছিল, গনি, ধনী। কেমন ধনী ছিল? তার ওই যে চাবি, এইটা বহন করতে 40টা উট লাগতো। এখন আপনি আবার বলতে পারেন যে হুজুর এটা আবার কোনো কথা কইলেন, চাবি তো এতটুকু এতটুকু, এইটা বসান। তখনকার চাবি এত বড় বড় ছিল, এখনো অনেক রাজা আগের দেখবেন এত বড় বড় চাবি ছিল। সো এত বড় বড় যদি চাবি হয়, তার মানে 40টা উঠে কত চাবি ব্যবহার করতে পারে মনে করেন, কত পরিমাণে গোডাউন ছিল তার। তো তারা কিন্তু এরকম ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বাদশা ছিল, হ্যাঁ, পুরো অর্ধ শাসন করছে, তারপরেও ইসলাম সব পালন করছে। তো আপনি যে ব্যস্ততা দেখেন সেটা কিন্তু কিয়ামতের দিন হবে না, কাজে কাজে দিবে না। তাহলে 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে, শুরু হচ্ছে এইটা, এই যে এইখানটা, হলকের শুরু হইতে গম্ভীর আওয়াজে কি হয় এটা বলা লাগবে না, শুধু এতটুক, কিন্তু হয় হচ্ছে গম্ভীর আওয়াজে। হামজা, হা, হামজা, হা, হামজা, হা।
হামজা এগুলো আজকে কাফ পড়বো না, এগুলো আমরা আগামী দিন পড়বো। আজকের আপনার পড়া হচ্ছে আপনারা মাখরাজগুলো মুখস্থ করবেন। 2 নাম্বার মাখরাজ, নাম্বার লাগবে না, আপনি শুধু এগুলো বললেই হবে, ঠিক আছে? যদি আপনি নাম্বার পারেন তাও ভালো। হলকের মধ্যখান, মধ্যখান হচ্ছে এটা একটু উপরে উঠাই দিছে ছবিতে, এটা এইখানটা হবে, ঠিক আছে? মাঝখান, মধ্যখান থেকে কি হয়? হালকা আওয়াজে আইন হা, আইন আই হা। হা 3 নম্বর মাখরাজ, এগুলো পড়বেন না, এগুলো আমি আগামী ক্লাসে পড়াবো, আবার পড়াও নিব ইনশাল্লাহ। হলকের শেষ হইতে, শেষ, এই যে শেষ, আই তাহলে এই শেষের সাথে আমরা একটা তালুর মিল পাইতেছি না? শেষের পরের স্থান কি? তালু। হলক শেষ তালু, এই কারণে এটা একটু নরম হয়ে যায়। গাইন, এই যে এইখান থেকে শুরু হয়, দেখেন এইখান থেকে উচ্চারণ শুরু হচ্ছে, কিন্তু এই তালুতে গিয়ে ঘষা খাইয়ে এটা বের হয়ে যাবে। গা 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 আই গা গা, এটা মিলতেছে, ঠিক আছে? গা, গাইন খা, গাইন খা। আই 4 নম্বর মাখরাজ, এই 3টা হলক শেষ, এরপর 4 নম্বর। এবার আসবে লিসান, 4 থেকে 13 হচ্ছে লিসান, 1 থেকে 3 হচ্ছে হলক, 1 থেকে 3 হচ্ছে হলক, আর 4 থেকে 13 এই 10টা মাখরাজ হচ্ছে লিসান, জিব্বার, ঠিক আছে? 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া, ঠিক আছে? জিব্বার গোড়া, তার বরাবর মানে ওই বরাবর, উপরের যে তালু আছে ওই যেইখানে গোড়া ওই বরাবর তালু সঙ্গে লাগিয়ে কি হবে? এই 2 নুক্তাওয়ালা, এটা বাচ্চাদের জন্য পড়ানো হয়, আপনি বললে কফও বলতে পারেন, 2 নুক্তাও বলতে পারেন, যা বলেন। কফ তো কফি, কফ 2 নুক্তার বলার দরকার হয় না। এখন দেখেন এই যে গোড়া, জিব্বাটার গোড়া, দেখছেন নেটওয়ার্কের মতন এই যে ওয়াইফাইয়ের মতন একটা ইদে আছে, এইটা এই তালুতে গিয়ে লাগবে। লাগলো ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু এখানে বলে না, এটা মনে রাখবেন, এটা আমরা পড়ছি একদম ধরে, এইখান থেকে শুরু হবে। এটা কিন্তু এইখানে যেমন গয়েন খকে আমাদের তালুতে লাগানো লাগছে, কারণ পরবর্তী এটাকে বলে সোহবাত, ঠিক আছে? আরবিতে আপনারা যদি কোনো আল্লাহওয়ালার সাথে হাঁটেন তাহলে আপনি ওই সোহবাতে আপনিও ওই রকম মানুষ হয়ে উঠতে পারবেন, আর আপনারা যদি খারাপ মানুষের সাথে হাঁটেন তাহলে ওই রকম পাবেন। এই যে মানে এটা হয়, এটাকে সোহবাত বলে, ঠিক ওই রকম। আরবি যখন আপনি উচ্চারণ করতেছেন তখন এই আশেপাশেও তো একটু সাহায্যের প্রয়োজন হবে। তো জিহ্বার গোড়া হইলেও হালকের যে শেষের অবস্থানটা দিয়ে একটু সাহায্য চলে আসে, অটোমেটিক উচ্চারণের একটা ধাঁচ চলে আসে। তো এর জন্য এটা একটু ভারী হয়। এখান থেকে শুরু হয়ে ওইখান তালুতে গিয়ে লাগে। আ আ আ আ অফ, আর সাথে অফ। ক পর্যন্তই এই মূল হরফের উচ্চারণ, এরপর ফাতো যুক্ত হয় নামে। এরপর দেখেন জিব্বার গোড়া, জিব্বার গোড়া কিন্তু ঠিক আছে, ওইটারও আছে এইটারও ঠিক আছে, একটু বাড়ছে, কি হয়েছে? হইতে একটু আগে বাড়িয়ে সামনের দিকে একটু আগে বাড়াবে। মাঝখান হইলে কিন্তু বলতাম মাঝখান, মাঝখানে না, মাঝখানের আগে, গোড়া থেকে পরে, তার বরাবর, এরপর ঠিক আছে ওইটার মতনই, তার বরাবর ওই আগাইছি যে ওই বরাবর তালুর সঙ্গে লাগায়া মধ্যখানটা চলে গেল। দেখেন আগেরটা কিন্তু এইখানটা ছিল, এইখানটা আমি যে দাগটা দিতেছি, দাগটা দেখা যাইতেছে না? এইখানটাই ছিল কফ, এইটা হয়েছে কিন্তু কাফ, এইখানটায় আইছে। এবার কফটা কেন ভারী হয় না? কারণ কফটার সাথে কি হলকের সংযুক্ত নাকি কফের তালুর সংযুক্ত, গোড়ার সংযুক্ত? কফ কিন্তু হলকের সাথে সংযুক্ত না, আগে ও কিন্তু সামনে আগাই আসছে অলরেডি, গোড়া থেকে সামনে, এর জন্য আর ভারী হয় না, এই হালকা হয়ে যায়। কা কা কি হয়? হালকা হয়ে যায়। কাফ কাফ, এর আর এখানে নেওয়ার দরকার নেই, এর সামনে চলে আসছে। কাফ কাফ। এরপরে 6 নম্বর মাখরাজ, আজকে সর্বশেষ মাখরাজ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান। আমরা প্রথম বললাম গোড়া, এরপর গোড়া থেকে একটু আগে বাড়াইয়া এরপর মধ্যখান, একদম মধ্য বরাবর, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, ওই বরাবর মধ্যখান বরাবর তালুর সঙ্গে লাগায় 3টা হরফ হয়, জিম শিন ইয়া। দেখেন যেখানে 3টা হরফ হবে সেখানে ওই মাখরাজগুলোকে আলাদা আলাদা ভাগ করতে হবে। এই চিত্রটার প্রথমটা দেখেন, জিম যেটা আছে এটা একদম মধ্যখানটা তালুতে লাগে, এর জন্য এটা শক্ত হয়, টাইট করে, জি টাইট করে, যা জি। এবার এইখানটা মধ্য ঠিকই থাকে, কিন্তু একটু ঘষে সামনের দিকে চলে আসছে, যেই আসছে ও একটু সাইডা দিছে, ও আগের মতন শক্ত করে ধরতে পারে না, হালকা একটু নরম হয়ে যায়, এর জন্য এটার মধ্যে থেকে বাতাস বের হয়ে আসে।
ওই একটু ফাঁকা হয়ে গেছে, শিন। এটাকে জিমের জায়গা দিয়ে পড়া যাবে না, এরকম হবে না, শিন শিন। ইয়াটার সময় সে কি করে, আর একটু সামনে চলে আসছে, এবারে আরো আর একটু ফাঁকা হয়ে গেছে, বাতাস না বেরোলেও ওই ইয়া এরকম পড়া যাবে না, ইয়া 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 ইয়া। ইয়া তাহলে জিমটা শক্ত, জিম ই- শিন জিম ইয়া। শিন জিমের থেকে ইয়া নরম, তিনটাই শক্ত, কিন্তু জিমের থেকে ইয়া কি, জিমের থেকে শিন নরম, শিনের থেকে ইয়া নরম। জিম সিন ইয়া। আচ্ছা, আমাদের আর 1 মিনিট আছে। এই 6টা মাখরাজ আপনারা পড়বেন, পারবেন না আগামী ক্লাসে 1 থেকে 6 আর উপরের অংশটা একটু পড়ে টরে সুন্দর করে দিবেন। আমরা আর একটা ইনশাআল্লাহ। ক্লাসের মধ্যে মাখরাজ শেষ করে ফেলবো ইনশাল্লাহ। মাখরাজ থেকে হরফ পড়া শেষ, আর হরফ নিয়ে আলোচনা হবে না। এর মধ্যে সব ঠিক করে ফেলেন, যার যা সমস্যা আছে ঠিক করে ফেলেন। আপনাদের আগামী ক্লাস হচ্ছে শনিবার। আমাদের শবে বরাতের রাত হচ্ছে শাবঈ বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিস শরীফের যেটা আছে সেটা হচ্ছে শুক্রবার কবে, রাতে? শুক্রবার রজনীতে রাতে। আমরা অবশ্যই সুন্নাত পদ্ধতিতে ইবাদত করব। এটাকে আমরা যেভাবে বিদআতও বলতে পারবো না, সহিহ হাদিস আছে। আবার এইটা আমরা এমন কোনো কাজ করব না, পটকা ফুটাবো না বা এই করবো না, এইসব কাজ করব না। আমরা ইবাদত করব, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে আফদল ইবাদতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে তেলাওয়াতুল কোরআন নফল ইবাদতের মধ্যে। তো কোরআন তেলাওয়াত করব। এরপর পরের দিন আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব, নফল রোজা যার সাধ্যে পড়ায়। আর একটা রোজা আছে আইয়ামে বীজ বলে, উইথ আইয়ামে বীজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। তাহলে 13 হচ্ছে কালকে, আমরা কালকে থেকে যদি তার পারি তাহলে কালকে থেকে রোজা রাখতে পারি, কালকে পরশু পরের দিন, ওই যে শবে বরাতের পরের দিন 3 দিন টানা রোজা রাখতে পারি। আজকে একজনে জিজ্ঞাসা করছে, লন্ডন থেকে দেখলাম, মানে জিজ্ঞাসা করছে, একজনে প্রশ্ন করছে যে হুজুর এটা তো 15 তারিখ আমাকে এই জায়গায় শুক্রবার পড়ছে, শুক্রবার কি রোজা রাখা যায় না নাকি? না, এইরকম কোনো দিন নেই, নফল রোজা এনি দিন রাখা যায়, 5 দিন বাদে রোজা রাখা যায় বছরে। আচ্ছা, ভালো থাকবেন, দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।